হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে করাবো উচ্চ মাধ্যমিক 2022 সালের অঙ্ক পরীক্ষায় ক্যালকুলাস, ভেক্টর 3D এবং প্রবাবিলিটি থেকে যে সমস্ত অঙ্ক মান 4 হিসাবে এসেছিল সেই অঙ্কগুলোকে সলভ করব। তোমরা প্রত্যেককে অঙ্কগুলি দেখতে থাকো। তাহলে চলো শুরু করি। তোমরা দেখো, প্রথম আমি যে অঙ্কটি করাবো এটা হচ্ছে ক্যালকুলাসের থেকে করাচ্ছি। ক্যালকুলাস পোর্শনের মান 4 থেকে যে সমস্ত অঙ্কগুলি এসেছিলো তোমরা প্রথমে সেই অঙ্কগুলোকে দেখো। এখানে দেওয়া হয়েছিল যে এফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0 এবং এফ এক্স ইকুয়াল টু 0 হবে যখন এক্স ইকুয়াল টু 0। অপেক্ষকটি যে বিন্দুতে সন্তত নয় তা নির্ণয় করো। ঠিক আছে, দেখো আমরা জানি যে কোনো একটা ফাংশান সন্তত হতে গেলে লিমিট এক্সটেন্স টু, এখানে যেহেতু পয়েন্টটা এক্স নট ইকুয়াল টু 0-র জন্য এবং এক্স ইকুয়াল টু 0-র জন্য ফাংশানটা দেওয়া রয়েছে, তাই আমি পয়েন্টটাকে এখানে 0 ধরে করছি। ঠিক আছে, তার লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ এক্স, এই লিমিটটা আর লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ এক্স আর এফ অফ 0, এই তিনটে ভ্যালু যদি সমান হয় তখন আমরা বলবো যে ওই বিন্দুতে ওই ফাংশানটা কন্টিনিউয়াস বা সন্তত হবে। তাহলে দেখা যাক কী ঘটে। তাই প্রথমে আমি লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ এক্সটা বার করছি, মানে 0 রাইট সাইডের যে লিমিটিং ভ্যালু সেটা বার করছি। তো এক্সের মান যেহেতু 0 প্লাস অর্থাৎ 0 রাইট সাইড থেকে নেওয়া হচ্ছে, তাই এখানে এক্স নট ইকুয়াল টু 0 যখন তখন এফ এক্সের মান দেওয়া আছে মড এক্স বাই এক্স। তাহলে 0 প্লাস মানে নট ইকুয়াল টু 0-র মধ্যে পড়ে। এবার 0 প্লাস মানে 0-র থেকে বড় হলে মড এক্সের ভ্যালুটা প্লাস এক্স হয়, আর যখন এক্সের মান 0-র থেকে ছোটো হয় তখন মড এক্সটা মাইনাস এক্স হয়। তাই আমি এখানে যেহেতু এক্স টেন্স টু 0 প্লাস আছে, আমি মড এক্সের জায়গায় প্লাস এক্স বসালাম। বাই এক্স ছিল, এটা কাটাকুটি করলে এখানে 1 হবে, 1-এর লিমিট করলে 1, কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট হয়। তাহলে এটা হচ্ছে রাইট সাইডের লিমিটিং ভ্যালু। এবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্সটা করা হচ্ছে। এক্স টেন্স টু 0 মাইনাস মানে এক্সের ভ্যালুগুলো এখানে 0-র থেকে ছোটো, তাই তো 0-র থেকে ছোটো হলে মড এক্সের ভ্যালুটা মাইনাস এক্স হবে বাই এক্স। এটা ক্যালকুলেট করলে -1-এর লিমিট মানে -1। তাহলে দেখো, যেহেতু রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট আনইকুয়াল হলো, তাই আমি বলতে পারি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশানটি সন্তত নয়। ঠিক আছে, এখানে 0 বিন্দুতে চেক করা হয়েছে। আচ্ছা, এটার সাথে অথবা হিসাবে এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের একটি অঙ্ক দিয়েছে। তোমরা দেখো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যে অঙ্কটি দিয়েছে সেটি হলো যে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx2 ইকুয়াল টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 4y। ওয়াই ইকুয়াল টু ছিল সাইন ইনভার্স এক্স। এটাকে যখন আমি এক্সের সাপেক্ষে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি, ওয়াইকে ডেরিভেটিভ করলে হয় ডিওয়াই ডিএক্স। রাইট সাইডে দেখো, এটাকে যখন ডেরিভেটিভ করবো, এটাকে সাইন, এই পার্টটাকে আমি এক্স মনে করব, সাইন এক্সের ডেরিভেটিভ কজ এক্স হয়। এবার চেন রুল অনুযায়ী যাকে আমরা এক্স মনে করে ডেরিভেটিভ করছি ইন্টু তার আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ইন্টু 2 সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ, 2 তো কনস্ট্যান্ট, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড অর্ডারের এই যে ডেরিভেটিভের অঙ্কগুলি, সেখানে দেখো নিচে যদি কোনো টার্ম থাকে এক্সের টার্ম, সেটা লেফট সাইডে থাকতে পারে, সেটা রাইট সাইডেও থাকতে পারে। তাহলে লেফট সাইডে থাকলে রাইট সাইডে পাঠিয়ে দেবো, রাইট সাইডে থাকলে সেটাকে লেফট সাইডে পাঠিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ নিচে কোনো এক্সের টার্ম আমরা রাখবো না, এটা হচ্ছে পরিষ্কার বিষয়। তাহলে এইভাবে যদি আমরা নিয়মটাকে ফলো করে অঙ্কগুলো করি, তাহলে আমার এই যে প্রমাণটা দিয়েছে সেটা কিন্তু একেবারে মানে চলে আসবে, তোমাকে বেশি কিছু খাটতে হবে না, ডিরেক্ট প্রমাণটা চলে আসবে। তাহলে এটাকে যখন আমি লেফট সাইডে নিয়ে আসছি, এই যে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার একে আমি পুনরায় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। এইভাবে করলে দেখবে তোমাদের ক্যালকুলেশনটা খুব সহজে মিলে যাবে। এবার আমি উভয় পক্ষে এক্সের রেসপেক্টে আবার ডেরিভেটিভ করি। আর লেফট সাইডে ইউভির ফর্মুলা, প্রথমে এটাকে রেখে দিয়ে ডিওয়াই ডিএক্সকে এক্সের রেসপেক্টে করলে d2y dx2 হবে, প্লাস এবার ডিওয়াই ডিএক্সকে রেখে দিয়ে এটাকে যখন ডেরিভেটিভ করব, এটাকে রুট এক্স ভেবে নিতে হবে প্রথমে। রুট এক্সের ডেরিভেটিভ সূত্র হয় 1/2 রুট এক্স ইন্টু যেটাকে আমরা এক্স মনে করেছি, যে রুট এক্স ভেতরে 1 মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মনে করেছি, তাই ইন্টু এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে -2x আসবে, কারণ 1-এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। আর রাইট সাইডে 2 হচ্ছে কনস্ট্যান্ট, কজের ডেরিভেটিভ হচ্ছে সাইন হয়, তাহলে কজ এক্স, এটাকে কজ এক্স মনে করতে হবে, তার ডেরিভেটিভ সাইন এক্স মাইনাস সাইন এক্স ইন্টু 2 সাইন ইনভার্স এক্সকে আমরা এক্স মনে করে ডেরিভেটিভ করেছি, তাই 2 সাইন ইনভার্স এক্সকে আবার ডেরিভেটিভ করলে ইন্টু 2 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আবার দেখো, এই যে রাইট সাইডে এক্সের টার্ম নিচে চলে এসছে, এটাকে আমি লেফট সাইডে মাল্টিপ্লাই করে দেবো।
তাহলে এটাকে লেফট সাইডে মাল্টিপ্লাই করলে এটা যখন এটার সাথে ইন্টু হবে তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার d2 dx হবে। এখানে 2 কেটে যাচ্ছে, এটা যখন এটার সাথে মাল্টিপ্লাই হবে তখন এই 1 মাইনাস এক্স স্কোয়ার রুটটা কেটে যাবে, থাকবে মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এই যে, আর রাইট সাইডে দেখো 2 ইন্টু 2 মানে -4 হলো, যে -2 ইন্টু 2 মানে -4, আর এটা মানে তো ওয়াই, এটা মানে ওয়াই দেওয়া আছে, এর জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দেওয়া হলো। এবার এটাকে লেফট থেকে রাইটে নিয়ে গেলাম, এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, পরবর্তী অঙ্কটি দেখো, এটা একটা ইন্টিগ্রেশন দিয়েছে যে মান নির্ণয় করো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 থাকলে আমরা এক্সটাকে ট্যান থিটা ধরতে পারি, সেটাই ধরলাম। তাহলে এক্সটাকে ট্যান থিটা ধরলে ডিএক্স মানে হবে ট্যান থিটার ডেরিভেটিভ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। ডিএক্সের জায়গায় যে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা বসলো, এক্স মানে ট্যান থিটা, আর এখানে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। এখন ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মানে সেক্স স্কোয়ার থিটা হয়ে যায়, কেটে যাবে সেক্স স্কোয়ার থিটা। 1/tan থিটা মানে কট থিটার ইন্টিগ্রেশন। কট থিটার ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে লগ মড সাইন থিটা প্লাস সি। ঠিক আছে, লগ মড সাইন থিটা প্লাস সি। এবার সাইন থিটার ভ্যালুটা বার করতে হবে। ট্যান থিটার ভ্যালু এক্স দেওয়া আছে, এক্সটাকে আমি x/1 মনে করলে ট্যান থিটা মানে হয় হাইট বাই বেস, মানে লম্ব বাই ভূমি। সেখান থেকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে অতিভুজটা বার করা হলো রুটের মধ্যে 1 + x স্কোয়ার। তো এখান থেকে যখন সাইন থিটা বার করবো তখন সেটা হবে লম্ব বাই অতিভুজ, মানে x/রুটের মধ্যে 1 + x স্কোয়ার প্লাস সি, যেখানে সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা অবশ্যই লিখবে। তাহলে দেখো এই বছর যে সমস্ত অঙ্কগুলো দিয়েছে, অঙ্কগুলো মান 4 দিয়েছে ঠিকই, কিন্তু অঙ্কগুলো কিন্তু একদমই ছোট অঙ্ক, খুবই সহজ অঙ্ক এবং ছোট্ট ছোট্ট অঙ্কগুলো দিয়েছে, এবং 4 নম্বর স্কোর করা যায় না অঙ্কগুলো করে। খুব অল্প সময়ে এই 4 নম্বর তোমরা স্কোর করতে পারবে। ঠিক আছে, এর অর হিসাবে যে অঙ্কটা দিয়েছে সেটাও দেখো, সেটাও খুব ছোট অঙ্ক, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 + tan x, এটাকে ইন্টিগ্রেট করতে বলেছে। তো tan x-টাকে সাইন বাই কস ভেঙে নিয়ে এটাকে লসাগু করা হলো। লসাগু করলে এখানে cos x + sin x, আর এই cos x-টা উপরে চলে যাবে। আচ্ছা, এবার দেখো এই অঙ্কের নিয়মটা কীভাবে তোমরা করবে। প্রথমে এই যে নিচে যে টার্মটি রয়েছে cos x + sin x, ওপরে প্রথমে সেই টার্মটাকে আমরা লিখব, নিচের sin cos x এর টার্মটাই উপরে লিখব। এবার আরেকটা ব্র্যাকেটে নিচের এই টার্মটিকে ডেরিভেটিভ করলে যেটা হয় সেটা লিখব। দেখো cos x এর ডেরিভেটিভ -sin x হয়, sin x এর ডেরিভেটিভ cos x হয়। এবার এই দুটো ব্র্যাকেটের মধ্যেখানে প্লাস দেবো না মাইনাস দেবো এটাকে একটু ভেবে নিয়ে তোমাকে দিতে হবে। আমরা যদি মধ্যেখানে প্লাস দিই তবে দেখো sin x আর এই প্লাসে মাইনাসে -sin x টার্মটা কেটে যাবে, 2 cos x হয়ে যাবে, কারণ এই cos x + cos x মানে 2 cos x, আমাদের উপরে cos x ছিল। যদি উপরে sin x থাকতো তাহলে আমি এখানে মাইনাস করতাম, তখন sin x-টাকে রেখে দিতাম, cos x-টা কেটে যেত। তো এখানে যেহেতু cos x আছে তাই সেই হিসাব করেই আমরা এখানে প্লাস দেবো। তাহলে প্লাস মাইনাসটা তোমাকে বুদ্ধি করে দিতে হবে। প্রথমে তোমরা কি করবে, নিচের টার্মটাকে উপরে লিখবে, তারপর এই টার্মটার ডেরিভেটিভটাকে আলাদা করে আরেকটা ব্র্যাকেটে লিখবে। এবার দুটো ব্র্যাকেটের মধ্যেখানে প্লাস হবে না মাইনাস হবে সেটাকে তোমাকে চিন্তা করে দিতে হবে, ওপরে কি আছে সেটাকে দেখে নিয়ে। ওপরে cos x আছে তাই আমি প্লাস দিলাম, তাহলে sin x কেটে যাচ্ছে, 2 cos x হচ্ছে, কিন্তু আছে তো cos x, তাই বাইরে একটা হাফ দিলাম। হাফের সাথে এই 2 cos x কাটাকুটি করে cos x হয়ে যাবে। ঠিক আছে, এইবার তুমি এটাকে আলাদা আলাদা করে দাও, মানে এটা বাই এটা প্লাস এটা বাই এটা, এটা বাই এটা করলে কেটে যাবে, অনলি ইন্টিগ্রেশন ডিএক্স থাকবে। আর এটা বাই এটা করলে, যে হাফ তো বাইরে ছিলই, এটা বাই এটা যেমন আছে লিখলাম, এই যে cos x পজিটিভ টার্মটাকে আগে লিখলাম, cos x - sin x বাই cos x + sin x। তাহলে এবার ইন্টিগ্রেট করো, যে ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স, আর হাফ ইন্টু এটা ইন্টিগ্রেশনে দেখো নিচের ফাংশানের ডেরিভেটিভ ওপরে আছে, নিচের ফাংশানের ডেরিভেটিভ যখন ওপরে থাকে তার ইন্টিগ্রেশন করবার নিয়ম হচ্ছে লগ মড এই নিচের এই ফাংশানটি, লগ মড নিচের ফাংশানটি প্লাস সি, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপর তোমরা দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যে অঙ্কটি দিয়েছে, যে সমাধান করো x cos y/x * dy dx = y cos y/x + x, এটাকে সমাধান করতে হবে। তোমরা যদি আমার পরপর ভিডিওগুলোকে লক্ষ্য করো সেখানে দেখবে যে আমি এইচএস পরীক্ষার আগে বলে দিয়েছিলাম যে কতগুলি চ্যাপ্টারের লিস্ট দিয়ে দিয়েছিলাম, যে 13 থেকে 14টি চ্যাপ্টার তোমরা ভালো করে করলে কিন্তু তোমরা 80%-এর উপর কমন পাবেই, 90%-এর উপরে কমন পাবে। তোমরা কোশ্চেনের সাথে মিলিয়ে দেখবে যা যা বলেছি সাজেশান থেকে সেরকমই এসছে, কিন্তু যে চ্যাপ্টারগুলো বলেছি সেই চ্যাপ্টারের অঙ্কগুলো থাকছেই। তাহলে এখানে দেখো, সেখানে আমি বলেছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে এই পার্ট সি, দেখবে তোমাদের প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অবকল সমীকরণে পার্ট সি এর যে অংশটা সেখান থেকে একটা অঙ্ক থাকবেই। দেখো সেই অঙ্কটাই হচ্ছে এইটা, তোমরা আমার আগের ভিডিওগুলোতে গিয়ে দেখবে এই কথাটি এখানে বলা আছে। দেখো এটাই হচ্ছে সেই পার্ট সির অঙ্ক ডিফারেনশিয়াল ইকুয়েশনের। এটা কীভাবে করবো দেখো, ইন্টিগ্রেশন করবার জন্য প্রথমে এখান থেকে ডিওয়াই ডিএক্সটা বার করে নিচ্ছি। ডিওয়াই ডিএক্স বার করলে এটা দিয়ে ডিভাইড করে দাও,
এটা দিয়ে ডিভাইড করলে এটা হবে দেখো y/x প্লাস, মানে এটার সাথে যখন ডিভাইড হবে কসটা কেটে গিয়ে y/x হবে, প্লাস এটার সাথে যখন এটা ডিভাইড হবে তখন x কেটে গিয়ে 1/cos y/x হবে। এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে y/xটাকে v ধরতে হয়, অর্থাৎ y = vx, আর এক্সটাকে রাইট সাইড নিয়ে গেলে y = vx ধরতে হয়। এবার ডেরিভেটিভ করলে dy dx = v কে রেখে x এর ডেরিভেটিভ 1 প্লাস x কে রেখে v এর ডেরিভেটিভ dv dx। তাহলে dy dx এর জায়গায় আমরা v + x * dv dx বসালাম। y/x মানে v, এটা হচ্ছে cos v, v কেটে গেল। তাহলে ডিভির সাথে v এর ফাংশনগুলোকে দিলে cos vটা লেফট সাইডে নিয়ে আসলাম, আর dxটা রাইট সাইড নিয়ে গিয়ে dx/x করে বোথ সাইডে ইন্টিগ্রেশন। cos v ইন্টিগ্রেশন sin v হয়, dx/x log mod x হয় প্লাস c। তাহলে sin v এর জায়গায় মানটা বসিয়ে দাও y/x log mod x প্লাস c, যেখানে c = ic এই কথাটা লিখবে, বা c = সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এগুলো লিখতে হবে, ঠিক আছে, নাহলে নম্বর কেটে নেবে। তা দেখো তোমরা এটা 4 নম্বর অঙ্কের জন্য এত ছোট অঙ্ক অন্যান্য বার দেয় না, তো এই বছরের কোশ্চেন কিন্তু খুবই ইজি কোশ্চেন হয়েছে, সব ছোট ছোট অঙ্ক দিয়েছে যেগুলো 4 নম্বরের অঙ্ক মোটেই নয়। এরকম অনেক অঙ্ক তোমরা কোশ্চেনে পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু 2-1টা অঙ্ক একটু অন্য টাইপেরও দিয়েছে, একটু কঠিন দিয়েছে মানলাম, কিন্তু তার অপশানে যে অঙ্কগুলো আছে সেগুলো করলে কিন্তু তোমরা ফুল আনসার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এর অথবা যেটা দিয়েছে, এর সাথে অথবা হিসাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন আরেকটি অঙ্ক দিয়েছে যে -2,3 বিন্দুগামী একটি বক্রের x, y বিন্দুতে স্পর্শকের প্রবণতা 2x/y² হলে বক্রের সমীকরণ নির্ণয় করো। দেখো একটা স্পর্শকের প্রবণতা বলতে আমরা dy dx বুঝি, তাহলে dy dx = এখানে 2x/y², এটা দেওয়া আছে। আবার এটাকে সলভ করবার জন্য কি করব, y² এর সাথে dy কে রাখলাম, আর dxটাকে এদিকে নিয়ে আসলে x এর সাথে dx সেপারেট হয়ে গেল, বোথ সাইড ইন্টিগ্রেশন করে প্লাস c। y² ইন্টিগ্রেশন y³/3, x এর ইন্টিগ্রেশন x²/2 প্লাস c। 2 কেটে গেল, এখানে পাশে লিখবে সিটা কি, এখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা লিখে দেবে। আচ্ছা, এবার এই যে বক্রটি, এই বক্রটি -2,3 বিন্দুগামী বলেছে, দেখো -2,3 বিন্দুগামী মানে -2,3টা এর উপর বসিয়ে দাও, অর্থাৎ এই ইকুয়েশনে x এর জায়গায় -2, y এর জায়গায় 3 বসালে 3³ হবে। 3³ আমি 3² × 3 হিসাবে লিখলাম, যাতে নিচ থেকে একটা 3 কেটে যায়, আর এখানে -2² মানে +4 প্লাস c। তাহলে c = হবে যে 9 - 4 = 5। তাহলে বক্রটির সমীকরণ হবে, এখানে c এর জায়গায় মানটা বসিয়ে দাও, y³/3 = x² প্লাস c এর জায়গায় 5। তাহলে তোমরা নিজেরাই দেখো কতটুকু অঙ্কে 4 নম্বর তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপর তোমরা 3D এবং ভেক্টর থেকে মান 4 হিসেবে কি দিয়েছে দেখো। প্রথমটি দিয়েছে মূলবিন্দু এবং 5,2,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। মূলবিন্দু বলতে 0, 0, 0কে বোঝায়, আর এই 5 to 4 এই দুটো বিন্দুগামী প্রথমে সরলরেখার দিক অনুপাতটা বার করছি। এই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখা যাচ্ছে তার দিক অনুপাত বের করার সূত্র ছিল যে x2 - x1, y2 - y1, z2 - z1, এইভাবে দিক অনুপাত বের করতে হয়। তো সেটা করলে 5 to 4 এসছে। তাহলে সরলরেখাটির দিক অনুপাত পেয়ে গেলাম, এবং সরলরেখার উপর দুখানা বিন্দু আছে, একটা হচ্ছে মূল বিন্দু আর একটা হচ্ছে 5 to 4। তোমরা এই বিন্দুটা ধরেও আনসার বার করতে পারো, এই বিন্দুটা ধরেও বার করতে পারো। যদি আমি এই বিন্দুটা ধরে বার করি তাহলে সরলরেখাটির সমীকরণ হবে, ফর্মুলাটা আমাদের এরকম ছিল যে x - x1 বাই দিক অনুপাত, y - y1 বাই দিক অনুপাত, z - z1 বাই z অক্ষের দিক অনুপাত হচ্ছে c। অর্থাৎ x1, y1, z1 এই বিন্দু দিয়ে পাস করছে এবং যার দিক অনুপাত abc, তার সমীকরণ হচ্ছে এটা হয়। তাহলে x - x1 এর জায়গায় আমি 0 ধরলাম, y - y1 এর জায়গায় 0, z - z1 এর জায়গায় 0, বাই দিক অনুপাত তো 5 to 4 বসিয়ে দিলাম। তাহলে x/5 y/2 = z/4, এটা হচ্ছে সমীকরণ। এটাও হতে পারে উত্তর, বা কেউ যদি মনে করে যে আমি x1, y1, z1 এর জায়গায় 5 to 4 ধরবো, তার ক্ষেত্রেও কিন্তু সে এইভাবে আনসারটা করতে পারে যে x - x1 এর জায়গায় দেখো 5, y - y1 এর জায়গায় 2, z - z1 এর জায়গায় 4, বাই দিক অনুপাত ছিল 5 to 4। এইভাবে আনসারটা করা যেতে পারে, ঠিক আছে। একদমই ছোট অঙ্ক, তোমরা নিজেরাই দেখো এই অঙ্কটা 4 নম্বর দিয়েছে, এর থেকে সহজ আর কী হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক দেখো, একটা সমতলের অঙ্ক দিয়েছে যে একটি সমতলের সমীকরণ নির্ণয় করো যা এত মানে x + y + z = 1 এবং 2x + 3y + 4z = 5 এত এর ছেদ সরলরেখাগামী এবং x - y + z = 0 এর উপর লম্ব। তাহলে এখান থেকে একটি সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে যা এই দুটোর ছেদ সরলরেখাগামী, মানে এই দুটোর সমতল যেখানে ছেদ করে সেই ছেদ করলে দেখবে একটা সরলরেখা পাওয়া যায়। দুটো সমতল যখন ছেদ করে তখন একটা সরলরেখা পাওয়া যায়, সেই সরলরেখা দিয়ে যাচ্ছে যে সমতল, তার সমীকরণটা বার করতে হবে, এবং যেটা এই সমতলের উপর লম্ব। তা তোমরা প্রত্যেকে এই সূত্রটি জানো যে দুটো সমতলের ইকুয়েশন দিয়ে দিলে তার ছেদ সরলরেখাগামী সমতলের সমীকরণ হয়
এই যে প্রথমটি যেটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান প্লাস একটা কনস্ট্যান্ট ইন্টু এই 2x প্লাস 3y প্লাস 4z মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা হচ্ছে তার সূত্র। এবার এটাকে আমি সাজিয়ে নিচ্ছি, অর্থাৎ এক্সের টার্মগুলো থেকে এক্সগুলোকে কমন নিলে এখানে 1 থাকবে, আর এখানে এক্স কমন নিলে 2k থাকবে, প্লাস ওয়াই কমন নিলে এখানে 1, এখানে ওয়াই কমন নিলে 3k, প্লাস জেড কমন নিলে এখানে 1, আর জেড কমন নিলে এখানে 4k, আর বাকি কনস্ট্যান্ট টার্ম হচ্ছে যে -1 -5k, সেটাকে আলাদা করে লিখলাম। তাহলে এই হচ্ছে সমতলটার সমীকরণ। এবার তোমাকে বলেছে এই সমতলটি এর উপর লম্ব। দেখো দুটো সমতল লম্ব হলে প্রথমে এই সমতলের যে অভিলম্ব তার দিক অনুপাত হয় এই যে 1 + 2k 1 + 3k 1 + 4k। একটা সমতলের উপর লম্ব সরলরেখাকে বলা হয় সমতলের অভিলম্ব, তার দিক অনুপাত হয় সমতলটির xyz এর যে সহগ। একই রকমভাবে এই যে সমতলটা তার xyz এর সহগ যেটা 1 - 1 1, সেটা হচ্ছে এর উপর লম্ব সরলরেখার দিক অনুপাত। এখন দুটো সমতল যেহেতু লম্ব, তাহলে সমতলের যে অভিলম্বগুলো তারাও পরস্পর লম্ব হবে। তাহলে সমতলের অভিলম্ব মানে সরলরেখা দুটো পরস্পর লম্ব। তা দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে আমরা জানি যে a1 × a2 প্লাস b1 × b2 প্লাস c1 × c2 = 0 হয়। এই সূত্রটাকে ব্যবহার করছি। a1 মানে এর এক্সের সহগ, আর এর a2 মানে এর এক্সের সহগ, অর্থাৎ 1 + 2k × 1, b1 মানে এর ওয়াইয়ের সহগ, এর b1 মানে এর ওয়াইয়ের সহগ -1। দেখো c1 মানে এর জেডের সহগ, এর c1 মানে এর জেডের সহগ, এই গুণফলটা ইকুয়াল টু কত হবে 0, মানে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 = 0। এই সূত্রটাকে ব্যবহার করছি। যারা থিওরি পড়েছো তারা আশা করি বুঝতে পারছো। এবার এটাকে ক্যালকুলেট করলে k এর মান বেরোচ্ছে -1/3, এটা তোমরা এখান থেকে দেখে নেবে। এবার k এর মানটা -1/3 এখানে k এর জায়গায় বসিয়ে দিলেই সমতলের সমীকরণটা পেয়ে যাচ্ছে। k এর জায়গায় k এর মানটা বসিয়ে দিয়ে সমতলের ইকুয়েশন বেরোচ্ছে। দেখো তোমরা এখান থেকে দেখে নাও যে x - z + 2 = 0, x - z + 2 = 0। কোশ্চেন দিয়েছে দেখো, এটা একটা ভেক্টরের অঙ্ক, যে দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে দেখাও যে ভেক্টর দুটির অন্তরের মান √3। দুটো একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, তা আমি ধরে নিলাম ওই দুটি একক ভেক্টর হলো একটা a ভেক্টর একটা b ভেক্টর। তো এই দুটো যেহেতু একক ভেক্টর তাই তার মডুলাস = কত হবে 1 হবে। মডুলাস অফ এটাও 1, মডুলাস অফ বিটাও 1। আবার বলে দিয়েছে এই দুটো একক ভেক্টরের সমষ্টিটাও একটি একক ভেক্টর, তাই তাদের সমষ্টি মানে মডুলাস অফ a + b = সেটা 1 হবে। সমষ্টিটাও একক ভেক্টর যেহেতু সমষ্টির মডুলাসটাও 1 হবে। এবার এই ইকুয়েশনটাকে আমরা নিলাম, নিয়ে বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। কোনো একটা ভেক্টরের মডুলাসের স্কোয়ার মানে সেই ভেক্টরটা স্কোয়ার এভাবে লেখা যায়। আবার a ভেক্টর প্লাস b ভেক্টর স্কোয়ারকে লেখা যায় a ভেক্টর স্কোয়ার প্লাস b ভেক্টর স্কোয়ার প্লাস 2 × a ডট b, 2 × a ডট b এভাবে লেখা যায় ইকুয়াল টু রাইট সাইডে 1। তোমরা যখন আমার ভেক্টর অঙ্কগুলো দেখবে, এর আগেও ভেক্টর অনেক অঙ্ক করিয়েছি, সেখানে আমি এগুলোকে আলোচনা করে দিয়েছিলাম, তাই আমি এখানে আর আলোচনা করছি না। আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি। এবার কোন একটা ভেক্টরের স্কোয়ারকে লেখা যায় তার মডুলাসের স্কোয়ার, এটাও তাই তার মডুলাসের স্কোয়ার। এবার এগুলো তো 1 বলে দিয়েছে কোশ্চেনে। দেখো মডুলাস অফ a ভেক্টর 1, মডুলাস অফ b ভেক্টর 1 বসিয়ে দিলে এখান থেকে তোমরা দেখো 1 1 ক্যান্সেল হয়ে 2a ডট বির মান পাচ্ছে -1। 2a ডট বির ভ্যালুটা এখান থেকে পেয়ে গেলাম -1। এইবার আমি কি করছি, দুটো ভেক্টরের অন্তর মানে a ভেক্টর মাইনাস b ভেক্টরের হোল স্কোয়ারের মানটাকে বার করছি। এটার হোল স্কোয়ারকে লিখতে পারি a ভেক্টর স্কোয়ার প্লাস b ভেক্টর স্কোয়ার মাইনাস 2a ডট b, এভাবে লেখা যায়। মাইনাস আছে যেহেতু এখানে মাইনাস, আর গুণটা ভেক্টরের ক্ষেত্রে ডট হয়ে যায়। এটাকে লেখা যায় মডুলাস a ভেক্টর স্কোয়ার, এটাকে মডুলাস b ভেক্টর স্কোয়ার, আর 2a ডট বির মান দেখো -1 এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা ক্যালকুলেট করলে আসছে 3। 3টা হচ্ছে a ভেক্টর প্লাস b ভেক্টরের হোল স্কোয়ারের মান। তা কোনো একটা ভেক্টরের হোল স্কোয়ারকে তার মডুলাসের হোল স্কোয়ার লেখা যায়, তাই লিখলাম। এবার উভয় পক্ষে বর্গমূল করে দিলে মডুলাস অফ a ভেক্টর মাইনাস b ভেক্টর হবে √3, অর্থাৎ দুটি ভেক্টরের এটা কি হলো অন্তরের মান। মডুলাস মানে ভেক্টরের মান বোঝায়, তাহলে দুটি ভেক্টরের অন্তর মান = √3 হলো। ঠিক আছে, পরবর্তী অঙ্কটি দেখো যে ইন্টিগ্রাল ক্যালকুলাস ব্যবহার করে x² + y² = 16 বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ক্যালকুলাসে এরিয়ার অঙ্ক। এরিয়ার অঙ্ক একটু থাকবে, এটা আমি বলে দিয়েছিলাম, আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো এরিয়া থেকে একটু অঙ্ক দিয়েছে, কিন্তু একদমই সহজ অঙ্ক দিয়েছে। এগুলো মানচার হিসেবে কোনোবার দেয় না, এই বছরই এত সোজা কোশ্চেন করেছে। একটা বৃত্তের ক্ষেত্রফল বার করতে বলেছে, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0-তে আছে, ব্যাসার্ধ দেখো রাইট সাইডে থাকে ব্যাসার্ধের স্কোয়ার মানে x² + y² = a², এই ফর্মে আছে বৃত্ত, যেখানে এটাকে বলে ব্যাসার্ধ। তাহলে a² যদি 16 হয় তাহলে এর মান হবে 4, অর্থাৎ ব্যাসার্ধটা হচ্ছে 4। এবার এই বৃত্তের ক্ষেত্রফল বার করতে বলেছে, তা প্রথমে আমি এই এরিয়াটাকে বের করে তাকে 4 দিয়ে গুণ করে দেবো।
তাহলে লিখলাম এই যে নির্ণেয় ক্ষেত্রফল 4 ইন্টু ইন্টিগ্রেশন, এবার এই এরিয়াটা বার করতে গেলে লিমিটটা এখানে এক্সের মান হচ্ছে 0, এখানে এক্সের মান হচ্ছে 4, তাই ইন্টিগ্রেশন 0 টু 4 ওয়াই ডিএক্স। ফর্মুলাটা কি, প্রজেকশনটা আমরা ওয়াই অক্ষের উপর ফেলে ওয়াই ডিএক্সের সূত্রটা অ্যাপ্লাই করলাম। তাহলে ডিএক্স হলে ওয়াইয়ের মানটা ইকুয়েশন থেকে বের করে নাও, ওয়াইয়ের মানটা বেরোবে রুটের মধ্যে 16 মাইনাস এক্স স্কোয়ার। এবার এটা ইন্টিগ্রেশনে বাই পার্টসের ফর্মুলা, যে ইন্টিগ্রেশন রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, সেটা হচ্ছে এক্স ইন্টু রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। লিমিটটা হচ্ছে 0 টু 4। প্রথমে আমি আপার লিমিট বসাচ্ছি, তারপর মাইনাস লোয়ার লিমিট বসালাম, দেখে নাও ক্যালকুলেশনটা। সাইন ইনভার্স 1কে লিখতে পারি পাই বাই 2, কারণ 1 মানে হচ্ছে সাইন পাই বাই 2 ভ্যালু, ঠিক আছে। লিখলে এটা কাটাকুটি করে 16 পাই এত বর্গ একক, এটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন 0 টু 1 2x প্লাস 1 ডিএক্সের মান নির্ণয় করো। এটা হচ্ছে সংজ্ঞার সাহায্যে করতে হবে, এমনি করে দিলে কিন্তু হবে না। দেখো সংজ্ঞাটা কী ছিল, এখানে এফএক্স মানে হচ্ছে 2x প্লাস 1, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, তার সংজ্ঞাটা ছিল লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশান আর ইকুয়াল টু 1 টু এন এফ অফ এ প্লাস আর এইচ ছিল। এ মানে লোয়ার লিমিট, যেটা এখানে 0 বলেছে তাই আমি এখানে 0 বসিয়েছি। এটা ছিল দেখবে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সের সূত্র ছিল, এটাই সংজ্ঞা নির্দিষ্ট সমাকলের। এই সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো এটা লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশান আর ইকুয়াল টু 1 টু এন, এটা হয়ে গেল এখন এফ অফ আর এইচ। এখানে এফ এক্সের ভ্যালু দেওয়া আছে 2x প্লাস 1, তাই এফ অফ আর এইচের ভ্যালু হবে 2 ইন্টু আর এইচ প্লাস 1, বসলো। আচ্ছা, এবার সামেশানটা এখানে অ্যাপ্লাই করছি, অর্থাৎ সামেশান আর ইকুয়াল টু 1 টু এন আছে। তা প্রথমে আরের জায়গায় এখানে 1 বসাচ্ছি, 1 বসলে এটা হবে, আরের জায়গায় 2 বসালে এখানে দেখো আরের জায়গায় 2 বসাও এটা আসবে, আরের জায়গায় 3 বসালে এটা আসবে, এরকমভাবে আরের জায়গায় n অবধি বসানো যাবে, তাই n বসালে এটা আসবে। এবার এখানে n সংখ্যক টার্ম রয়েছে, প্রত্যেকটা ব্র্যাকেটের প্রথম টার্ম থেকে 2hটাকে কমন নিচ্ছি। 2h কমন নিলে এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 2h কমন নিলে এটায় 3 থাকবে, এটায় 2h কমন নিলে এটা n থাকবে। আর সেকেন্ড টার্মগুলো প্রত্যেকটা 1, তাহলে এখানে দেখো টোটাল n সংখ্যক ব্র্যাকেটে n সংখ্যক 1 আছে, n সংখ্যক 1কে যোগ করলে হয় n, কারণ দুটো 1কে যোগ করলে 2 হয়, তিনটে 1কে যোগ করলে 3 হয়, তাহলে n সংখ্যক 1কে যখন যোগ করব তখন সেটা n হবে। তাহলে এখানে দেখো 2h ইন্টু, এবার 1 থেকে n পর্যন্ত পদের যোগফল, এটা তোমরা সমান্তর প্রগতিতে শিখেছো, n ইন্টু n প্লাস 1 বাই 2 হয়, n ইন্টু n প্লাস 1 বাই 2 প্লাস হচ্ছে n, 2 কেটে গেল। এবার নিয়ম হচ্ছে সমস্ত nগুলোকে NH বানাতে হয়, NH। দেখো এই nটার সাথে h গুণ হয়ে NH হলো, আর এই n প্লাস 1-এর সাথে এই hটাকে গুণ করে দিয়ে NH প্লাস h করলে এটা এই nটাও NH হয়ে যাবে, আর এই nটাকে NH বানানোর জন্য hটা গুণ করে এর সাথে গুণ হলে এটাও NH হয়ে যাবে। NH এর ফর্মুলা হচ্ছে b মাইনাস এ, বিটা হচ্ছে ইন্টিগ্রেশনের আপার লিমিট আর এটা হচ্ছে লোয়ার লিমিট, তাহলে এ টু বি ইন্টিগ্রেশনটা এই ফর্মে থাকে, তাহলে b মাইনাস এ করলে NH এর ভ্যালু 1 পেয়ে যাবো, এবং এইখানে NH এর জায়গাগুলোতে 1 বসিয়ে দাও, NH এর যে মানটা বেরোবে সেটা NH এর জায়গায় বসিয়ে দিয়ে এবার এই লিমিটটা করলে h এর জায়গায় 0 বসাতে হবে, h এর জায়গায় 0 বসলে এটা 1 প্লাস 1 ইকুয়াল টু 2, এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটির আনসার, ঠিক আছে। দেখো প্রবাবিলিটিতে তোমাদের এখানে মানচারে দুটো অঙ্ক ছিল, তার মধ্যে যে কোনো একটা অঙ্ক করতে হয়, এবং দুটোই অঙ্ক একই ধরনের অঙ্ক দুটো দিয়েছে, এবং খুব ছোট্ট অঙ্ক, মান 4 হিসাবে এই ধরনের অঙ্ক কোনোবারই দেয় না, ঠিক আছে। এত ছোট অঙ্ক দিয়েছে, দেখো তোমরা যে 10টি কার্ড 1 থেকে 10 পর্যন্ত নামাঙ্কিত করে একটি বাক্সে রাখা হলো, মানে 10টা কার্ড আছে, যার প্রথমটিতে 1 নম্বর, দ্বিতীয়টিতে 2 নম্বর, তৃতীয়তে 3 নম্বর, এইভাবে 10টা কার্ডের উপর 1 থেকে 10 পর্যন্ত লিখে সেটাকে একটা বাক্সে রাখা হয়েছে। সেখান থেকে একটি কার্ড সমসম্ভবভাবে টানা হলো, তাহলে ওই 10টা কার্ডের থেকে যে কোনো একটা কার্ড আমি টানব, যে কার্ডটি টানা হলো তার নামাঙ্কিত সংখ্যাটি 3-এর থেকে বড়, ঠিক আছে। যে কার্ডটি তুমি টানলে সেখানে যে অঙ্কটি লেখা আছে সেটা 3-এর থেকে বড় হতে হবে, এবং ওই সংখ্যাটি একটি জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে 1 নম্বর হচ্ছে 3-এর থেকে বড় হতে হবে, আর 2 নম্বর হচ্ছে 3-এর থেকে বড় জোড় সংখ্যা হতে হবে। তাহলে আমি এখানে একটি ঘটনা ধরছি, এই ঘটনাটি কীরকম, যে সংখ্যাটি 3-এর থেকে বড় হওয়ার ঘটনা, কারণ এখানে দুটো ঘটনা আছে, একটা হচ্ছে তুমি যে কার্ডটি টানবে সেটা 3-এর থেকে বড় হতে হবে, আর দ্বিতীয় ঘটনা এখানে হচ্ছে যে সংখ্যাটি আমি টানলাম সেটা 3-এর থেকে তো বড় তো হলোই, এবং জোড় সংখ্যা হতে হবে। তাহলে এ মানে ধরলাম সংখ্যাটি 3-এর চেয়ে বড় হওয়ার ঘটনা, তাহলে 1 থেকে 10 পর্যন্ত যে নামাঙ্কিত কার্ডটি তার মধ্যে 3-এর থেকে বড় বলতে
4 5 6 7 8 9 10 এগুলোকে বোঝাচ্ছে। আর 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা হওয়ার ঘটনাটাকে আমি বি ধরলাম, বি ঘটনা নাম দিলাম। তাহলে বি এর মধ্যে হবে 2 4 6 8 10। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এ ইন্টারসেকশন বিটা বার করছি। এ ইন্টারসেকশন বি মানে যেটা এও ঘটবে এবং বিও ঘটবে, একসাথে ঘটবে। মানে আমি যে কার্ডটি তুলব সেটা 3-এর চেয়ে বড়ও হতে হবে এবং সেটা জোড়ও হতে হবে। সেই কারণে এ ইন্টারসেকশন বিটা বার করছি। তাহলে এ ইন্টারসেকশন বি মানে যেটা এতেও আছে বিতেও আছে, এমন পয়েন্ট দেখো 4 6 8 10। ঠিক আছে, এর মধ্যেও আছে, বি সেটের মধ্যেও আছে। এইবার যেটা বার করতে হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি বাই এ। কেন প্রবাবিলিটি অফ বি বাই এ? এ মানে কি আগে জানো? প্রবাবিলিটি অফ বি বাই এ কথাটি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ বি বাই এর বলতে আমরা বুঝবো যে বি ঘটনাটি ঘটেছে যখন এ ঘটে গেছে, অর্থাৎ এ ঘটার পর বি এর প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ বি বাই এ। এটাকে শর্তযুক্ত সম্ভাবনা বলে। তাহলে এ ঘটে যাওয়া মানে আমি যে কার্ডটি বেছে নিলাম সেটা 3-এর চেয়ে বড় হচ্ছে, অর্থাৎ 3-এর চেয়ে বড় হবে এবং কি হবে? জোড় সংখ্যা। বি মানে কি? জোড় সংখ্যা হওয়ার ঘটনা। তাহলে 3-এর চেয়ে বড় জোড় সংখ্যার প্রবাবিলিটি, সেটাই কিন্তু আমাদের এখানে বার করতে বলেছে। সেটাই হচ্ছে প্রবাবিলিটি অফ বি বাই এ। এখন প্রবাবিলিটি অফ বি বাই এর সূত্র তোমরা পড়েছো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। এখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যখন বার করব, এ আর বি এর এ ইন্টারসেকশন বি এর মধ্যে দেখো 4খানা পয়েন্ট রয়েছে। টোটাল কতগুলো পয়েন্ট আছে? টোটাল 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা রয়েছে। 1 থেকে 10 পর্যন্ত নামাঙ্কিত কার্ড, মানে টোটাল 10টা কার্ড। 10টা কার্ড রয়েছে, তার মধ্যে এ ইন্টারসেকশন বি এর মধ্যে রয়েছে 4টে কার্ড। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে 4/10। ঠিক আছে, ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ আছে। তাহলে এর মধ্যে কটা আছে? 3 3 6 7টা কার্ড আছে দেখো, টোটাল 10টা। তাহলে প্রবাবিলিটি অফ এ মানে হবে 7/10। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 4/7। একদমই ছোট্ট অঙ্ক। দেখো এই অঙ্কটা মান 4 হিসাবে দিয়েছে এবং এর সাথে অর হিসাবে যেটা দিয়েছে সেটাও একই ধরনের অঙ্ক। সেই অঙ্কটা তোমরা একটু লক্ষ্য করো। একটি ছক্কা দুবার ছুঁড়ে ফেলা হলে এবং দুবারে যে সংখ্যাগুলি এলো তাদের যোগফল 6। যে সংখ্যাগুলি দেখা গেল তার মধ্যে একটি অবশ্যই 4 থাকার সম্ভাবনা নির্ণয় করো। আগের অঙ্কটা এই অঙ্কটা দেখো, রিলেট করো, পুরো একই অঙ্ক। এখানেও একটা ছক্কাকে দুবার ছোড়া হয়েছে, দুবারে যে সংখ্যাগুলি আমরা পেলাম তাদের যোগফল হচ্ছে প্রথমে 6 হতে হবে এবং যে সংখ্যাগুলি দেখা গেল তার মধ্যে একটি অবশ্যই 4 থাকতে হবে। অর্থাৎ যোগফল 6 হতে হবে এবং যোগফল 6 কীভাবে হবে? ওই দুটো সংখ্যার যোগফল তো 6, তার মধ্যে একটি সংখ্যা অবশ্যই 4 হতে হবে। তাহলে এখানেও এ আর বির দুটো ঘটনা। একটা হচ্ছে এ ঘটনা দ্বারা কী বোঝানো হলো? যে একটি ছক্কাকে দুবার ছোড়া হলে যোগফল 6 হতে পারার ঘটনা, সেটাকে আমরা এ ধরলাম। তাহলে একটা ছক্কাকে যখন আমরা দুবার ছুড়ব তখন যোগফল 6 কীভাবে হতে পারে? প্রথমটিতে 1 পড়লো এবং দ্বিতীয়টিতে 5 পড়লো, প্রথমটিতে 2 পড়লো, দ্বিতীয়টিতে 4 পড়লো, প্রথমটিতে 3 পড়লো, দ্বিতীয়টিতে 3 পড়লো, প্রথমটিতে 4 পড়লো, দ্বিতীয়টিতে 2 পড়লো, অথবা প্রথমটিতে 5 পড়লো, তৃতীয়টিতে 1 পড়লো। টোটাল এতগুলো পয়েন্ট আমরা এখানে পাবো। আর বি মানে ধরলাম এই যে দুটো ছক্কা থেকে যে প্রাপ্ত অঙ্কগুলি পেলাম তার মধ্যে অন্তত একটিতে 4 পাওয়ার ঘটনা, সেটাকে বি ধরে নেওয়া হলো। তাহলে বি এর মধ্যে অন্তত একটিতে 4 পাওয়ার ঘটনাটাকে বি ধরলাম। তাহলে বি কীভাবে হতে পারে? বি এর মধ্যে কী কী পয়েন্ট হতে পারে? প্রথমটিতে 1, দ্বিতীয়টিতে 4, বা প্রথমটিতে 4, দ্বিতীয়টিতে 1, এরকম হতে পারে। প্রথমটিতে 2, দ্বিতীয়টিতে 4, অথবা প্রথমটিতে 4, দ্বিতীয়টিতে 2, প্রথমটিতে 3, পরেরটায় 4, অথবা প্রথমটায় 4, পরেরটায় 3। মানে দেখো যে কোনো একটার মধ্যে একটা 4 আছে। দেখো হয় প্রথমটাতে 4 আছে, নাহলে দ্বিতীয়টাতে 4 আছে। তাহলে এরকমভাবে আমি টোটাল এতগুলো ঘটনা ঘটতে পারে যেখানে অন্তত একটিতে 4 আছে। ঠিক আছে, অন্তত দেখো একটিতে 4 আছে, অথবা দুটোতেও 4 হতে পারে। অন্তত একটি মানে দুটোতেও 4 পড়তে পারে। তাহলে এরকম পয়েন্ট আমি এখানে কতগুলো পাচ্ছি, সেটা হচ্ছে বি। এবার আমাকে কি বের করতে বলেছে? যে একটি ছক্কাকে দুবার যখন ছুড়লাম সেখানে তাদের যোগফল 6 হতে হবে এবং একটিতে 4 হতে হবে, অন্তত একটিতে 4 হতে হবে। তার মানে দুটোর কমন যেটা, সেই পয়েন্টগুলো আমাকে এখানে আগেরটার মতো বার করতে হবে। তাই এ ইন্টারসেকশন বি বার করছি, যেখানে কি হচ্ছে যোগফলটা 6 হচ্ছে এবং অন্তত একটিতে 4 আছে। তাহলে এমন দেখো দুটো সেটের মধ্যে কমন পয়েন্ট তুমি দুটো পাবে, একটা হচ্ছে 2,4, একটা হচ্ছে 4,2। বের করতে হবে প্রবাবিলিটি অফ বি বাই এ, কারণ এ ঘটে যাওয়ার পর বি এর প্রবাবিলিটি এখানে জানতে চাইছে। এ ঘটে যাওয়া মানে যে দুটো অঙ্ক পেলাম তার যোগফল 6 হবে এবং
অন্তত একটিতে 4 হবে, তাই এখানে শর্তযুক্ত প্রবাবিলিটি ইউজ করা হয়েছে, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি বাই এ, সেটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। এখন এই ইন্টারসেকশন বিতে টোটাল 2টো পয়েন্ট আছে, কিন্তু মোট দেখো লুডোর ছক্কাকে তুমি যদি 2বার ছোড়ো মোট 36টা পয়েন্ট পাবে। কীভাবে 36টা পয়েন্ট পাবে? ধরো প্রথম লুডোর ছক্কায় 1 পড়লো, দ্বিতীয়টা 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, এভাবে 6 অবধি পড়তে পারে। তাহলে প্রথম লুডোর ছক্কার একটার জন্য দ্বিতীয় লুডোর ছক্কায় 6টা পয়েন্ট পড়তে পারে। এরকমভাবে প্রথম লুডোর ছক্কায় 6টা পয়েন্টের জন্য দুটো লুডোর ছক্কা মিলিয়ে 6 গুণ 6 অর্থাৎ 36টা পয়েন্ট কিন্তু এখানে থাকবে। তাহলে এই 36টা পয়েন্টের মধ্যে এই ইন্টারসেকশন বিতে দেখো 2টো পয়েন্ট আছে, তাহলে তার প্রবাবিলিটি হবে 2/36। সিমিলারলি প্রবাবিলিটি অফ এর মধ্যে আছে দেখো 5টা পয়েন্ট টোটাল 36টার মধ্যে, তাহলে 5/36 হচ্ছে প্রবাবিলিটি অফ এ। 36 ক্যান্সেল হয়ে 2/5 হবে প্রবাবিলিটি অফ বি বাই এ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অঙ্ক। দেখো দুটোই একই ধরনের অঙ্ক এবং খুব ছোট্ট অঙ্ক দুটোই, এত সোজা অঙ্ক কোনোবার দেয় না। ঠিক আছে, তো এই হচ্ছে প্রবাবিলিটির মান 4-এর অঙ্কগুলি। পরের দিন আমি এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে তোমাদের কোশ্চেনে সেই অঙ্কগুলোকে সলভ করে দেবো তোমাদের। এর আগে দেখো, এর আগেও দুটো ভিডিও আমি করেছি, সেখানে একটাতে এমসিকিউর অঙ্কগুলো করেছি, একটাতে মার্কস 2 করেছি এবং একটাতে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এই ধরনের অঙ্কগুলোকে মান 4 হিসেবে যেগুলো দিয়েছো সেগুলোও করে দিয়েছি। তারপর হচ্ছে আজকের ভিডিও দিলাম, এর পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো সলভ করে দেবো। আশা করি পরের ভিডিওর মধ্যে তোমাদের এই বছর 2022 সালে যা যা কোশ্চেন এসেছিলো সমস্ত অঙ্কগুলো সলভ হয়ে যাবে। অবশ্যই তোমাদের পরপর ভিডিওগুলো দেখতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।